আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণের একটা ওয়ান স্টপ সলিউশন ক্লাসে। একটা ক্লাসে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণের সব কয়টা প্র্যাকটিস করব, যে কয়টা আসে আর কি বোর্ডে, সব কয়টা প্র্যাকটিস করব। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং দেখে দেখে একদম টু দ্য পয়েন্টে ধরে ধরে প্র্যাকটিস করব, যাতে এই জায়গা থেকে যে 6-7 মার্কের কোশ্চেন আসে এটা তুমি একদম A to Z পারো। আমি পরিমাণগত রসায়নের যে ওয়ান শট বেসিক ক্লাসটা দিছি সেখানেও কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ দেখাইছি, বাট সেখানে অনলি দুইটা প্র্যাকটিস দেখাইছি। সেই দুইটা প্র্যাকটিস করার পরেও অনেকের প্রবলেম থাকতে পারে, এটা আমার মনে হয়েছে, এই জন্য এইটা আমি আলাদা করে দিলাম। তো তুমি ওই ওয়ান শট ক্লাসটা দেখলে তোমার টোটাল পরিমাণগত রসায়নটা ক্লিয়ার হয়ে যাবে। ওয়ান শট ক্লাসটা দেখলে টোটাল পরিমাণগত রসায়ন ক্লিয়ার হয়ে যাবে। আর এই ক্লাসটা যদি দেখো, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যে কয়টা প্রশ্ন আসে এর বাইরে থেকে আসবে না। সো তুমি ওই ক্লাসটা দেখবা, ওখানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওই ক্লাসটার ভিতরে একটু ল্যাকিং ছিল যে প্র্যাকটিস অনলি দুইটা করানো, আমি এখানে ওই দুইটার পাশাপাশি আরো এক্সট্রা প্র্যাকটিস করাই দিব। এইটাই হচ্ছে এই ক্লাসটার বিশেষত্ব। সো চলো আমরা দেরি না করে শুরু করি। সো প্রথমেই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে গেলে আমাদের জারক এবং বিজারক সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা লাগবে, তাছাড়া আমরা সমতাকরণ করতে পারবো না। সো এই জন্য আগে আমরা বেসিক দেখব। প্রথমে আমরা একটু বেসিক দেখব। বেসিক কি? জারক বিজারকের বেসিক। তো বেসিক হিসেবে ধরো তোমার কাছে আমি বললাম যে তোমার কাছে একটা জারক আছে, তো জারকের বেসিক কি? তো জারকের বেসিক যদি আমার জানতে হয় অনেকগুলা পদ্ধতিতে ব্যাখ্যা করা যায়। জাস্ট আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণের জন্য যতটুকু লাগবে আমি এখন ততটুকু দেখাচ্ছি। জারক মানে হচ্ছে যদি জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হ্রাস পায় তখন সে জারক হিসেবে কাজ করে। এটা মুখস্থ করবা। অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা এইটা যদি হ্রাস পায় তাহলে সে জারক হিসেবে কাজ করে। বুঝতে পারছো? সো জারক হিসেবে কাজ করবে যখন অক্সিডেশন নাম্বার হ্রাস পাবে। আচ্ছা, এবার কখনো যদি বিজারক হিসেবে কাজ করে এইটা বলে, তখন সেটার অক্সিডেশন নাম্বার এটা কি হবে? বৃদ্ধি পাবে। সো যে বিজারক তার অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়, যে জারক তার অক্সিডেশন নাম্বার হ্রাস পায়। বুঝতে পারছো? জারকের অক্সিডেশন নাম্বার হ্রাস আর বিজারকের অক্সিডেশন নাম্বার বৃদ্ধি। এবারটা আসো, যে বিজারক তার জারণ ঘটে, যে বিজারক তার কি ঘটে? জারণ ঘটে। তার মানে এই বিজারক হচ্ছে একটা পদার্থ আর এই জারণ হচ্ছে প্রক্রিয়া। বুঝতে পারছো? পদার্থ এবং প্রক্রিয়া জিনিসটা বুঝতে হবে। বিজারক পদার্থের জারণ ঘটে, তার মানে বিজারক পদার্থের অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায় এবং তখন তার জারণ ঘটে। অর্থাৎ জারণ মানেও অক্সিডেশন নাম্বার বৃদ্ধি। জারণ মানেও কি? অক্সিডেশন নাম্বার বৃদ্ধি বা জারণ সংখ্যা বৃদ্ধি। অক্সিডেশন নাম্বার মানে কি? জারণ সংখ্যা। ওকে। আর জারক পদার্থের বিজারণ ঘটে। জারক পদার্থের কি ঘটে? বিজারণ ঘটে। তাহলে জারক হচ্ছে একটা পদার্থ, বিজারণ হচ্ছে একটা প্রক্রিয়া। এই জারক পদার্থের বিজারণ ঘটে মানে অক্সিডেশন নাম্বার এখানে কি হয়? হ্রাস পায়। বিজারণ প্রক্রিয়াতে অক্সিডেশন নাম্বার হ্রাস পায়। তো জারণ এইটাকে আমরা ইংলিশে বলি অক্সিডেশন। এটাকে আমরা ইংলিশে কি বলি? অক্সিডেশন। ঠিক আছে? আর বিজারণ এটাকে আমরা ইংলিশে বলি রিডাকশন। তাহলে ওই যে ওখানে হ্রাস পাওয়ার সাথে রিডাকশনের মিল পাচ্ছ, ওই যে ওখানে বৃদ্ধি পাওয়ার সাথে অক্সিডেশনের মিল পাচ্ছ। এই হচ্ছে আমাদের টোটাল বেসিক, তোমার জারণ বিজারণ জারক বিজারকের বেসিক। এই অক্সিডেশন নাম্বারের উপর ডিপেন্ড করে তুমি যদি এই বেসিকটা মুখস্থ করতে পারো তাহলে তোমার এখানে 50% খেল খতম, 50% কাজ শেষ হয়ে গেছে। এইবার আসো, এই বেসিকটার পর আমরা সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে জারক এবং বিজারকের কিছু উদাহরণ পড়ব। কয়েকটা উদাহরণ দেখাবো, এই কয়েকটা উদাহরণ দেখলেই তোমার একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। আমি যেভাবে দেখাবো এইভাবেই মুখস্থ করবা, তাহলে তোমার জন্য ইজি হবে। তো প্রথমে আমরা কয়েকটা জারক সম্পর্কে পড়বো। কয়েকটা কি পড়বো? জারক সম্পর্কে পড়বো। তো আমি হেডলাইন দিলাম জারক। জারক। তো প্রথম যেই জারকটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে সেটা হচ্ছে KMnO4। এটাকে বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। এই KMnO4 কে যদি আমরা অম্লীয় মাধ্যমে কাজ করাই, কি মাধ্যমে? অম্লীয় মাধ্যমে কাজ করাই। অম্লীয় মাধ্যম মানে হচ্ছে তুমি সালফিউরিক অ্যাসিড টাইপের অ্যাসিডের ভিতর দিয়ে কাজ করাবা। অম্লীয় মাধ্যমে কাজ করাইলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে
ম্যাঙ্গানিজ 2+ এ পরিণত হয়। কিসে পরিণত হয়? ম্যাঙ্গানিজ 2+ এ পরিণত হয়। এখন এখানে তুমি যদি KMnO4 এর জারণ মান বের করো, দেখো তো কত আসবে। এই অক্সিজেনের জারণ মান -2, তাহলে -2 হলে 4 দুগুণা 8 আর পটাশিয়ামের +1, তাহলে 8 থেকে 1 বাদ দিলে ম্যাঙ্গানিজের +7, ম্যাঙ্গানিজের কত? +7। এখানে ভালো করে খেয়াল করলে দেখবা এখানে আসে হচ্ছে +2, তাহলে দেখো তো +7 থেকে +2 হচ্ছে মানে অক্সিডেশন নাম্বার বাড়ছে না কমছে বলো তো? কমছে না? 7 থেকে 2 হলে কমে গেল না? কত কমলো এখানে খেয়াল করো তো, কত কমলো? কমলো হচ্ছে 5। কমলো কয়টা? 5। তাহলে এখানে 5টা ইলেকট্রন সে গ্রহণ করলো, 5টা ইলেকট্রন গ্রহণ করে সে Mn2+ এ রূপান্তর হয়েছে। কয়টা? 5টা ইলেকট্রন গ্রহণ করে সে Mn2+ এ রূপান্তর হয়েছে। তাহলে KMnO4 এর ক্ষেত্রে এই যে ঘটনা, এটা তোমাকে বুঝতে হবে যেখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে কয়টা? 5টা। তাহলে একটা জারক পদার্থ KMnO4 সে অম্লীয় মাধ্যমে এই ঘটনা ঘটাইলো। প্রথম একটা জারক পড়ে ফেললাম। এবার আসো আমরা দ্বিতীয় জারক পড়বো। এই সেম KMnO4 অম্লীয় মাধ্যমে না যে যদি ক্ষারীয় মাধ্যমে যাইতো তাহলে কি ঘটাইতো? ক্ষারীয় মাধ্যম, খেয়াল করো, যদি এটা ক্ষারীয় মাধ্যমে যাইতো তার মানে এখানে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড এই ধরনের মিডিয়াম দেখতাম, তখন কি ঘটতো? এই KMnO4 তখন Mn2+ এ পরিণত না হয়ে MnO2 তে রূপান্তর হতো। MnO2। এবারটা এখানে খেয়াল করো, আমরা জানি KMnO4 এই জায়গাতে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7, ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7। এখানে MnO2 এর ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো অক্সাইড আছে না, অক্সাইড, অক্সিজেনের -2, তাহলে 2 দুগুণা 4, তাহলে ম্যাঙ্গানিজের কত বলো তো? +4 না? ম্যাঙ্গানিজের কত? +4। তাহলে খেয়াল করলে দেখবা এই জায়গাতেও জারণ মানের পরিবর্তন হচ্ছে, +7 থেকে +4 এ রূপান্তর হচ্ছে। কত কমছে? 3 কমছে। তাহলে 3 কমতে সে 3টা ইলেকট্রন গ্রহণ করে। কয়টা? 3টা ইলেকট্রন গ্রহণ করে। এইটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দুইটা জারক পদার্থের পরিবর্তন খেয়াল করলাম। কয়টা জারক পদার্থ? দুইটা জারক পদার্থের। দুইটা জারক পদার্থই আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের লাগবে। হ্যাঁ, দুইটা জারক পদার্থ আমাদের খুব গুরুত্বপূর্ণ লাগবে। এবার ভালো করে খেয়াল করার চেষ্টা করি। আমরা যদি K2Cr2O7 এইটাকে অম্লীয় মাধ্যমে নিই, অম্লীয় মাধ্যম, অম্লীয় মানে কি? অম্লীয় মানে এখানে সালফিউরিক অ্যাসিড থাকবে। কি থাকবে? সালফিউরিক অ্যাসিড। এই K2Cr2O7 অম্লীয় মাধ্যমে উৎপাদ হিসেবে কি তৈরি করে জানো? বিক্রিয়া শেষে উৎপাদ হিসেবে ক্রোমিয়াম 3+ এ রূপান্তর করে। কিসে? ক্রোমিয়াম 3+ এ। এবার তুমি এই K2Cr2O7 এর ক্রোমিয়াম যেটা আছে এটা জারণ মান বের করো। টোটাল মিলে জারণ মান বের করলে দেখবা 7 দুগুণা 14 হয়, 14 থেকে 2 বাদ যায় 12। এখানে যেহেতু দুইটা, 12 থেকে 2 দিয়ে ভাগ করলে ক্রোমিয়ামের আসে +6, একটা ক্রোমিয়ামের জন্য +6। তো খেয়াল করো এখানে একটা ক্রোমিয়ামের জন্য +3, এখানে একটা ক্রোমিয়ামের জন্য +6, তাহলে 6 থেকে 3 আসতে গেলে কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে? 3টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে, 3টা। বাট চিন্তা করো এখানে আমার ক্রোমিয়াম আছে 2টা, এখানে ক্রোমিয়াম আছে কয়টা? একটা। এটাকে যদি সমতা করতে হয় এখানে 2 দিতে হবে। তাহলে 2টা ক্রোমিয়াম থেকে 2টা ক্রোমিয়ামে রূপান্তর করতে গেলে একটা ক্রোমিয়ামের জন্য 3টা ইলেকট্রন, 2টা ক্রোমিয়ামের জন্য 3 দুগুণা 6টা ইলেকট্রন গ্রহণ হবে। কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তো এইটা হচ্ছে আরেকটা জারক যেটার কাহিনী আমাদের বুঝতে হবে। তাহলে জারক পদার্থ বুঝলাম, কয়টা বুঝলাম? দেখো KMnO4 অম্লীয় মিডিয়ামে, KMnO4 ক্ষারীয় মিডিয়ামে, K2Cr2O4 অম্লীয় মিডিয়ামে। ওকে, ক্লিয়ার। এবার আসো আমরা যদি একটু দেখার চেষ্টা করি জারক হিসেবে, ধরো আমাদের কাছে এরকম আছে, জারক হিসেবে আমাদের কাছে এরকম আছে, কোনটা কোনটা দেখাবো? কপার সালফেট, কপার সালফেট এটা আছে। কপার সালফেট এইটাকে যখন আমরা সেম ভাবে অম্লীয় মিডিয়ামে নিব, এই কপার সালফেট কপার প্লাস আয়নে রূপান্তর হবে। এখানে খেয়াল করো কপার সালফেট কপার 2+ আকারে আছে, এখানে যে কপার প্লাস আকারে চলে গেছে। তাহলে দেখো তো জারণ সংখ্যা কমছে না? কমে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। তো আমাদের জারক হিসেবে এইটা আসলে লাগে না, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে রিসেট হয়ে গেছে। দেখো তো ক্যামেরা রিসেট হয়েছে, আমাদের রেকর্ড হইতে হইতে একটু ঝামেলা হয়েছিল, সরি। সো এখন আমাদের ক্লিয়ার আছে। তো এই যে কয়টা দেখালাম এমসিকিউর জন্য আরো কয়েকটা দেখা যেতে পারে, বাট আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণের জন্য এই দুইটাই দরকার, জারকের বাইরে দরকার লাগে না। এই দুইটা জারকের যে ঘটনা দেখালাম না, 3 প্রকার ঘটনা, এর বাইরে কিছু লাগে না। তুমি জারক এই 3টাই জেনে রাখবা, ঠিক আছে? এই 3টা জারক তুমি যদি জেনে রাখো, এরপরে তোমাকে যেটা শেখা লাগবে সেটা হচ্ছে বিজারক। তো আমরা এখন বিজারক দেখবো কয়েকটা। বিজারকের ক্ষেত্রে কি ঘটবে? এখন আমরা জানি বিজারক যারা আছে তাদের ক্ষেত্রে
জারণ মান কি হবে, বৃদ্ধি পাবে। বিজারণের ক্ষেত্রে জারণ মান বা অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাবে, এটা দেখে আমরা বুঝতে পারবো। তো বিজারক হিসেবে আমরা কোন কোন বিজারক নিব যেগুলো আমাদের দরকার? প্রথমেই আমাদের লাগবে H2C2O4। কি নিলাম আমরা? H2C2O4। এইটা কাজ করবে কোন মাধ্যমে? এটা কাজ করবে ভাইয়া অম্লীয় মাধ্যমে, ঠিক আছে, ক্ষারীয় মাধ্যমে। ওকে, অম্লীয় মাধ্যমে আমরা এটা কাজ করাবো। তো এই H2C2O4 আমরা যদি অম্লীয় মাধ্যমে কাজ করাই, অম্লীয় মাধ্যম মানে সালফিউরিক অ্যাসিড উপস্থিত থাকবে এমন যদি মিডিয়া হিসেবে কাজ করে, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে H2C2O4 বিক্রিয়া শেষে কার্বন ডাই অক্সাইডে রূপান্তর হয়। কিসে রূপান্তর হয়? কার্বন ডাই অক্সাইড। এখন যদি আমরা একটু জারণ মানের দিকে তাকাই, এখানে কত আছে দেখো, 2 দুগুণা 4, 4 থেকে আমরা এখানে বাদ দিলাম 2, 4 থেকে 2 দুগুণা না 4 দুগুণা 8, 8 থেকে আমরা এখানে বাদ দিলাম 2, 8 থেকে 2 বাদ দিলে 6 থাকে, 6 কে 2 দিয়ে ভাগ করলে এখানে কার্বনের জারণ মান +3 হয়। এখানে যদি ভালো করে খেয়াল করো, কার্বনের জারণ মান +4 আসে, +4 আসে। তো 3 থেকে 4 এ রূপান্তর হচ্ছে, তাহলে জারণ মান বাড়ছে না কমছে? বাড়ছে। জারণ মান বাড়াইতে গেলে একটা ইলেকট্রন তাকে ছাড়তে হবে, একটা ইলেকট্রন কি করতে হবে? ছাড়তে হবে। তাহলে জারণ মান বাড়াইতে সে একটা ইলেকট্রন ছাড়বে, বুঝতে পারছি? জারণ মান বাড়াইতে সে কি করবে? একটা ইলেকট্রন ছাড়বে। এখন চিন্তা করো, এখানে আমার কার্বন আছে 2টা, এখানে কার্বন আছে 1টা, এখানে 2টা, এখানে 1টা, তো মিলাইতে গেলে এখানে আমার 2 দেয়া লাগবে। তাহলে দেখো, একটা কার্বন একটা ইলেকট্রন যদি ছাড়ে তাহলে 2টা কার্বন 2টা ইলেকট্রন ছাড়বে, তাহলে এখানে আমরা 2টা ইলেকট্রন ছাড়বে, এটা বুঝতে পারতেছি। বুঝতে পারছো? এই যে সেম জিনিস যেটা আমি তোমাকে বুঝালাম, এইটা দেখে আমরা কি করব? আমরা চিহ্নিত করব এই জারক হিসেবে কাজ করবে না বিজারক হিসেবে কাজ করবে। জারণ মান যদি বৃদ্ধি পায় তাহলে বিজারক। তো খেয়াল করে দেখতেছি, এইটা তো হচ্ছে তার বিক্রিয়ক অবস্থা, এটা হচ্ছে তার উৎপাদ অবস্থা। বিক্রিয়ক অবস্থায় যে জারণ মান, উৎপাদ অবস্থায় জারণ মান বাড়ছে, বাড়লে সে তোমার হচ্ছে যে বিজারক হিসেবে কাজ করবে। জারণ মান বাড়লে কি? সে বিজারক হিসেবে কাজ করবে। ওকে, এছাড়া এখন ধরো এখানে আমাদের আয়রন সালফেট নিলাম আমরা, আয়রন সালফেট FeSO4, FeSO4। এইটা যদি ফাইনাল প্রোডাক্ট Fe2SO4 এইটাতে রূপান্তর করে, তাহলে এখানে কি ঘটছে একটু দেখার চেষ্টা করি। এখানে যখন ছিল তখন তার জারণ মান +2, এখানে এখন তার জারণ মান +3, তাহলে জারণ মান বাড়ছে না কমছে? জারণ মান বাড়ছে, জারণ মান বাড়ছে, অক্সিডেশন নাম্বার বৃদ্ধি হয়েছে। অক্সিডেশন নাম্বার বৃদ্ধি হলে এটাও আমার বিজারক হিসেবে কাজ করছে। তাহলে পদার্থ দেখে বুঝতে হবে এটা জারক না বিজারক। ওকে, এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। এছাড়া খেয়াল করো, আমাদের ধরো আয়োডিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, এগুলা দিয়ে রাখলো, পরবর্তীতে দিল, খেয়াল করো এই যে তিনটা, এই তিনটার মাইনাস ছাড়াও এখন পরবর্তীতে আমার দিল এখান থেকে, ধরো এই জায়গায় মাইনাস থেকে এখানে দিল হচ্ছে আয়োডিনের রূপান্তর হয়েছে, ক্লোরিনের রূপান্তর হয়েছে, ব্রোমিনের রূপান্তর হয়েছে, এরকম দিল। তাহলে ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গাতে সব -1 -1 -1 আকার আছে, এখানে আছে 0 0 0। তাহলে জারণ সংখ্যা -1 থেকে 0 বাড়ছে না কমছে? ডেফিনেটলি বাড়ছে। যদি বাড়ে তাহলে এখানেও আমার এটা বিজারক হিসেবে কাজ করছে, বিজারক হিসেবে কাজ করছে। তাহলে জারক এবং বিজারক চেনার উপায় পাইছি, জারক এবং বিজারক চেনার উপায় পাইছি। ওকে, জারক বিজারক চেনা হয়ে গেছে। এখন আমরা সমতাকরণ দেখব, সমতাকরণ দেখব। সমতাকরণে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথমেই যেই সমতাকরণটা আসে সেটা আমাদের বলে দেয় আয়রন সালফেট, আয়রন সালফেট এর সাথে তোমার দিয়ে দিবে KMnO4 এবং এর সাথে দিয়ে দিবে সালফিউরিক অ্যাসিড। এই তিনটার সমন্বয়ে তোমাকে বলবে এই তিনটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। তোমাকে বলবে যে আয়রন সালফেট KMnO4 এবং এটা দেয়া আছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। তো তুমি এইটার সমতাকরণ করতে যে ধরো গ নম্বরে আসছে, কিভাবে লিখবা, কিভাবে লিখবা? তো তুমি লিখবা যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণের জন্য আমাদের এখানে জারক বিজারক খুঁজতে হবে। উক্ত বিক্রিয়ায় জারক হিসাবে আছে, দেখো উক্ত বিক্রিয়ায় জারক পদার্থ, জারক পদার্থ, তাহলে দেখো জারক পদার্থ আমরা কাকে পাচ্ছি বলতো? আমরা একটু আগেই দেখে আসছি KMnO4 জারক হিসেবে কাজ করে, কারণ ম্যাঙ্গানিজের জারণ মান এখানে +7, এ ফাইনালি +2 তে রূপান্তর হয়, মুখস্থ হয়ে গেছে, +7 +2 তে রূপান্তর হয়। তাহলে 7 থেকে 2 মানে কমছে, কমলে সে কি জারক। তাহলে এখানে আমাদের জারক পদার্থ হচ্ছে KMnO4। এবার এখানে আমি কি লিখবো? বিজারক পদার্থ, ঠিক আছে, বিজারক পদার্থ এইটা কি লিখবো? তাহলে ডেফিনেটলি এইটা থেকে বিজারক পদার্থ কি হিসেবে কাজ করবে? আয়রন সালফেট হিসেবে কাজ করবে।
বুঝতে পারছো? একটা হচ্ছে জারক পদার্থ আর একটা হচ্ছে বিজারক পদার্থ। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জায়গাতে আমাদের নতুন আরেকটা কনসেপ্ট আছে দর্শক আয়ন। তো এই জায়গাতে তুমি উল্লেখ করে দিবা যে দর্শক আয়ন কে কে। দেখো এই জায়গায় যে পটাশিয়ামটা আছে না, পটাশিয়াম প্লাস আয়ন, এই পটাশিয়ামের জারণ মান কখনো চেঞ্জ হয় না, এখানেও +1, ওই পরে যেও +1 থাকবে। তো এখানে আমাদের পটাশিয়াম প্লাস এইটা দর্শক আয়ন হিসেবে কাজ করে। এই যে সালফেট এখানে 2- এ পরবর্তীতেও 2- হিসেবে কাজ করবে। এই জন্য আমরা শুরুতেই এটাকে দর্শক আয়ন হিসেবে চিহ্নিত করে নিলাম যে আমাদের এখানে জারক পদার্থ KMnO4, বিজারক পদার্থ H2SO4 এবং দর্শক আয়ন হচ্ছে পটাশিয়াম প্লাস সালফেট 2-। আর এখানে আমাদের মাধ্যম হচ্ছে অম্লীয় মাধ্যম লিখে নিবা, মাধ্যম হচ্ছে অম্লীয়, মাধ্যম লিখবা হচ্ছে অম্লীয় বা সালফিউরিক অ্যাসিড মানে মাধ্যম হিসেবে কাজ করে, যে আমাদের বিক্রিয়া করতে সাহায্য করে। তো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এইবার এই পর্যন্ত ক্লিয়ার যদি হয়, এই পর্যন্ত ক্লিয়ার করার পর পরবর্তী ধাপে এর পরেও লিখতে পারো, সাইডে লিখলাম আমি, এই সাইডে লেখা মানে পরে। এরপরে যে আমাদের বিজারক পদার্থ সে জারণ অর্ধ বিক্রিয়া দিবে, যে বিজারক পদার্থ সে জারণ অর্ধ বিক্রিয়া দিবে, কারণ কি আমরা জানি বিজারকে জারণ হয়। তো এই জন্য তুমি লিখবা জারণ অর্ধ বিক্রিয়া, পরবর্তী লাইন জারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারক পদার্থ জারণ অর্ধ বিক্রিয়া দেয়, জারণ অর্ধ বিক্রিয়া লিখবো। এবার জারক পদার্থ যে আছে সে কি বিজারণ অর্ধ বিক্রিয়া দিবে। তো যে জারক পদার্থ তার থেকে আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া লিখবো। তাহলে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, আরেকটা কি, আরেকটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। দুইটা পার্ট লিখলাম। প্রথম পার্টের দিকে আসি, প্রথম পার্ট জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া কে করবে? বিজারক পদার্থ। বিজারক কি আছে এখানে? বিজারক দেখো আয়রন সালফেট আছে। তো আয়রন সালফেটে সালফেট কি আমার? সালফেট ভাইয়া হচ্ছে আমার দর্শক আয়ন। তাহলে দর্শক আয়ন সালফেট বাদ হইলে এখানে জারণ অর্ধ বিক্রিয়াতে আয়রন 2+ থাকে। এখন আয়রন 2+ বিক্রিয়া শেষে কিসে জানি রূপান্তর হয় ভাইয়া? আয়রন প্লাসে রূপান্তর হয়। আয়রন 2+ থেকে আয়রন প্লাসে রূপান্তর হয়। আয়রন প্লাস হইলে জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে? জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে? এটাই জারণ হয়ে যাচ্ছে, বিজারণ হয়ে যাচ্ছে না। আয়রন 2+ না ভাইয়া, এখানে আয়রন 3+ এ রূপান্তর হবে। কারণ কি যে জারক, যে হচ্ছে বিজারক, যে বিজারক তার জারণ সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে 2 থেকে 3 তে রূপান্তর হলো না? 2 থেকে 3 তে, তাহলে কি তোমার জারণ সংখ্যা বৃদ্ধি পাইলো কিনা বলো? জারণ সংখ্যা বৃদ্ধি পাইলো, জারণ সংখ্যা বেড়ে গেল। ওকে, এখানে আমার জারণ সংখ্যা কি হলো? বৃদ্ধি হইলো। তো 2 থেকে 3 তে গেল। এখন 2 থেকে 3 তে যাইতে গেলে তাকে একটা ইলেকট্রন ছাড়তে হবে। সবসময় মাথায় রাখবো, জারণ অর্ধ বিক্রিয়া দেয় হচ্ছে আমার বিজারক, বিজারকের জারণ সংখ্যা আমার বৃদ্ধি পায়, 2 থেকে 3 তে গেল। এবং এই যে 2 থেকে 3 তে গেল, এই জায়গাতে আমার কি হলো? একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, আগে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, এখন 3টা ইলেকট্রন ছেড়ে দিছে। ক্লিয়ার হইছে? এই জিনিসপত্রগুলো এইটাই আসবে। সো এটা মুখস্থ করে ফেলো, এইটাই আসবে। সো লিখে লিখে আমি যে কথাগুলো বলতেছি এটা শুনে শুনে মুখস্থ করে ফেলো। দরকার হলে ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, এইটাই আসবে। এরকম 5টা মতো আছে, এই 5টাই আসবে। সো এটা একদম মুখস্থ করে ফেলো। ওকে, এবার আসো বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কে করবে? বিজারণ অর্ধ বিক্রিয়া জারক করবে। জারক কে আছে? KMnO4। তার ভিতর পটাশিয়াম প্লাস আমার কি বলতো? দর্শক আয়ন। তাহলে পটাশিয়াম প্লাস কে তুলে দিলে এখানে আমরা MnO4- আকারে পাই, MnO4- আকারে পাই। তাহলে খেয়াল করো, পটাশিয়াম প্লাস থেকে MnO4- পাইলাম। এখন আমরা জানি এই জায়গার মাধ্যম হচ্ছে অম্লীয় মাধ্যম। অম্লীয় মাধ্যম হলে এই KMnO4 ফাইনালি যে কিসে রূপান্তরিত হয় জানি ভাইয়া? কিসে জানি রূপান্তরিত হয়? আমরা মুখস্থ করছিলাম, আমরা পড়ছিলাম Mn2+ এ রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? Mn2+ এ রূপান্তরিত হয়। এবার বলো এখানে জারণ মান কত? এখানে জারণ মান +7, এখানে জারণ মান কত? +2। তাহলে +7 থেকে +2 তে যাইতে গেলে, কমাইতে গেলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হয়? আগে মুখস্থ করে আসছিলাম 5টা ইলেকট্রন গ্রহণ করতে হয়। কয়টা? 5টা ইলেকট্রন গ্রহণ করতে হয়। কয়টা করছি? 5টা। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই জায়গাতে এখানেও আয়রন ছিল, এখানেও আয়রন আছে, কোনো সমস্যা নেই। বাট এখানে বাম সাইডে খেয়াল করে দেখবা যে MnO4 আছে, MnO4, বাট ওখানে শুধু Mn আছে। তাহলে কি হইলো? হইলো না। এখানে MnO4 অক্সিজেন আছে, এখানে তো অক্সিজেন নাই। তাহলে আমি এখন অক্সিজেন ব্যালেন্স করব কিভাবে? ভাইয়া এই জায়গাতে মুখস্থ করতে হবে যে বাম সাইডে সবসময় জারকে আমার যদি অক্সিজেন থাকে, ডান সাইডে অক্সিজেন ব্যালেন্স করতে গেলে এখানে যে কয়টা অক্সিজেন, এখানে সেই কয়টা পানি দিতে হবে। তাহলে এখানে অক্সিজেন আছে 4টা, এখানে তুমি 4টা পানি দিবা। যে কয়টা অক্সিজেন সে কয়টা পানি। মাথায় রাখবো, মুখস্থ কি মুখস্থ? বাম সাইডে যে কয়টা অক্সিজেন,
ডান সাইডে সে কয়টা পানি। তা আগে আমরা ব্যালেন্স করছি, জারণ অর্ধ বিক্রিয়া করলাম, বিজারণ অর্ধ বিক্রিয়া করলাম। বিজারণ অর্ধ বিক্রিয়ায় যে জারকটা নিছি সেই জারকে অক্সিজেন আছে, তো বাম সাইডে যে কয়টা অক্সিজেন, ডান সাইডে সে কয়টা পানি। এবার ভালো করে খেয়াল করো তো, এখানে যখন আমি পানি নিচ্ছি পানিতে আবার হাইড্রোজেন আছে না, ওই সাইডে হাইড্রোজেন বেড়ে গেছে, বাট এই সাইডে কি কোনো হাইড্রোজেন আছে? উত্তর হচ্ছে না, এই সাইডে কোনো হাইড্রোজেন নাই। তাহলে এখানে আমি কয়টা হাইড্রোজেন এক্সট্রা দিছি দেখো তো, 4 মোল পানি, 4টা অক্সিজেন মিলাইতে 4 মোল পানি দিছি, মানে 4টা অক্সিজেন মিলছে, বাট 8টা হাইড্রোজেন বেশি হয়ে গেছে। ওই 8টা হাইড্রোজেন এখানে তো নাই, এই জন্য আমার এই জায়গাতে ওই 8টা হাইড্রোজেন আবার যোগ করে ব্যালেন্স করা লাগবে। ওই 8টা হাইড্রোজেন এখানে যোগ করে ব্যালেন্স করা লাগবে। তাহলে আমরা ওই 8টা হাইড্রোজেন এখানে যোগ করে ফেলছি। এই 8টা হাইড্রোজেন যোগ করে আমরা এই পর্যন্ত লিখে ফেললাম। তাহলে দেখো আমরা জারণ অর্ধ বিক্রিয়া লিখে ফেলছি, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখে ফেলছি। এবার দেখো তোমাকে বলি, টোটাল যদি এটা 3 মার্কের কোশ্চেন হয়, এইটুকু আইডেন্টিফিকেশনের জন্য 1 মার্ক, জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া লিখতে পারার জন্য আরেক মার্ক, বাকি অংশটুকু লিখতে পারার জন্য আরেক মার্ক। ঠিক আছে, এইটুকুর জন্য তুমি অলরেডি 2 মার্ক পেয়ে গেছো। এইটুকু বুঝতে পারাটা অনেক অনেক ব্যাপার। তো এইটুকুর জন্য তুমি 2 মার্ক পেয়ে গেছো। বিশেষ করে এই লাইনটা, এটা সবচেয়ে বেশি খেয়াল করে টিচাররা, যেটা ঠিক করে লিখছো কিনা। এইবারটা খেয়াল করে দেখো, এই জায়গাতে সে একটা ইলেকট্রন ছাড়ছে আর এখানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন কি সমান হয়েছে? ইলেকট্রন সমান হয়নি। তো ইলেকট্রন সমান হয়নি মানে ইলেকট্রনের সমতাকরণ হয়নি। তো এই জন্য তুমি পরবর্তী লাইন লিখবা যে ইলেকট্রনের সমতাকরণ করে, ইলেকট্রন এর সমতাকরণ করে, তো সমতাকরণ যদি করো তাহলে দেখো সমতাকরণ করার জন্য এই 5 এখানে যে গুণ হবে আর এই 1 এখানে যে গুণ হবে, তো এই 5 এখানে যে গুণ হবে আর এই 1 এখানে যে যদি গুণ হয়, তাহলে আমরা পরবর্তী লাইনে এখানে সুন্দর মতো লিখতে পারি। দেখো পরবর্তী লাইনে আমরা এখানে সুন্দর মতো লিখতে পারি যে আমরা এখানে যদি জারণ অর্ধ বিক্রিয়া দিই, জারণ অর্ধ বিক্রিয়া, এইটাতে আমরা কি করব, 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করলে 5 আয়রন 2 প্লাস মাইনাস 5 ইলেকট্রন, বিক্রিয়া শেষে 5 আয়রন 3 প্লাস, এটাতে রূপান্তর হলো। কি করছি, জাস্ট 5 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে নিচে আমার আরেকটা আছে, সেটা কি, বিজারণ অর্ধ বিক্রিয়া। আরেকটা কি আছে, বিজারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে জাস্ট কি করছি, ওখানে 5 দিয়ে গুণ করছি, তাহলে এখানে 1 দিয়ে গুণ হবে। 1 দিয়ে যদি গুণ করো তাহলে এখানে খেয়াল করে দেখো তো, এই ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 1 দিয়ে যদি গুণ হয় MnO4 মাইনাস এটাই থেকে যাচ্ছে, প্লাস 5টা ইলেকট্রন এটাই থেকে যাচ্ছে, প্লাস 8টা হাইড্রোজেন প্লাস এটাই থেকে যাচ্ছে। বিক্রিয়া শেষে এইদিকে ম্যাঙ্গানিজ 2 প্লাস প্লাস 4 মলিকিউল পানি এটাই থেকে যাচ্ছে। তো এই হচ্ছে আমার টোটাল মিলে আসতেছে। এখন এই দুইটাকে আমি যদি অর্ধ বিক্রিয়াকে পূর্ণ বিক্রিয়া করতে চাই, তাহলে দুইটাকে যোগ করা লাগবে। দুইটাকে যোগ করলে দেখো এই 5টা ইলেকট্রন আর এই 5টা ইলেকট্রন কেটে যায়, বাকি দেখো সব যোগ হয়ে যায়। যোগ হয়ে গেলে বাম সাইডে সবগুলা যোগ করো, 5টা আয়রন 2 প্লাস, তারপরে MnO4 মাইনাস, তারপরে দেখো 8টা হাইড্রোজেন প্লাস, বিক্রিয়া শেষ করে 5টা আয়রন 3 প্লাস, তারপরে Mn2 প্লাস, তারপরে 4 মলিকিউল পানি। এই হচ্ছে আমাদের টোটাল মিলে যোগ করলে আমাদের ব্যালেন্স। ক্লিয়ার হয়েছে? টোটাল মিলে যোগ করলে আমাদের এই হচ্ছে ব্যালেন্স। সো এই যে ব্যালেন্স করে ফেললাম, এই যে ব্যালেন্স করছি, এটা করছি কি দর্শকায়ন ছাড়া। দর্শকায়ন ছাড়া এই পর্যন্ত করলেই টিচাররা ফুল মার্ক দিয়ে দেয়। এবার আমরা কি করব, দর্শকায়নকে জাস্ট বসাই দিব। দেখো কিভাবে বসাবো, দেখো আয়রনের সাথে সালফেট ছিল, তো এখন পরবর্তী লাইনে লিখবা যে দর্শক আয়ন বসিয়ে, পরবর্তী লাইনে লিখবা দর্শক আয়ন বসিয়ে, তা আয়রনের সাথে সালফেট ছিল, তাহলে 5 মোল আয়রন সালফেট হবে। এবার দেখো MnO4 এর সাথে KMnO4 ছিল, তাহলে KMnO4 হবে, দেখে বোঝা যাচ্ছে। এবার দেখো এই যে হাইড্রোজেন প্লাস, এটার উৎপত্তি কই থেকে, সালফিউরিক অ্যাসিড থেকে। যেখানে হাইড্রোজেন প্লাস মানে খেয়াল করো, এখানে হাইড্রোজেন প্লাস মানে এখানে একটা সালফিউরিক অ্যাসিডে 2টা হাইড্রোজেন আছে। তাহলে আমি যদি এখানে 4টা সালফিউরিক অ্যাসিড নিই, 4টা সালফিউরিক অ্যাসিডকে গুণ করলে 8টা হাইড্রোজেন হয়ে যায় না? দেখো তো, আমি যদি এখানে দেখি
চারটা সালফিউরিক অ্যাসিডকে যদি আমি গুণ করি তাহলে 8টা হাইড্রোজেন প্লাস হয়ে যায়, তাহলে সমতা হয়ে গেছে না? হয়ে গেল। এই সাইডে যাব যখন আমি, তখন আমি দেখব যে আমাদের এখানে আয়রন সালফেটে রূপান্তর করতে হবে। এই জায়গাতে আমাদের তো আয়রন আছে, তাই না? এই আয়রনের সাথে আয়রন সালফেট, এই সাইডে আয়রন সালফেট আছে, এই সাইডে যাও আয়রন সালফেট হবে। তো আয়রন সালফেটে রূপান্তর করতে হবে। কিভাবে করব খেয়াল করো, আমার এখানে আয়রনের জারণ মান যেটা সেটা কত 3, আর সালফেটের জারণ মান কত সেটা হচ্ছে 2। তাহলে আমি Fe2SO4 এইটা পাবো হচ্ছে আয়রন সালফেট। বুঝবা জিনিসটা? এবার এখানে মজার ব্যাপার হচ্ছে আয়রন আমি নিছি 2টা, বাট আয়রন থাকার কথা ছিল কত 5, আয়রন থাকার কথা ছিল 5। এই জন্য সামনে যদি আমি 5/2 নিই, মানে আড়াই নিই, আড়াই দুগানা 5 হয়ে যাচ্ছে না? 2টা এখানে আছে আর সামনে আমি আড়াই নিছি, আড়াই দুগানা 5, মানে কি এই হাফ আর এই 2 কেটে যে 5টা আয়রন হয়ে যাচ্ছে। তাহলে এটা কি করলাম, এটা ব্যালেন্স করলাম। এখন এই যে 5/2 এটাকে ব্যালেন্স করার জন্য টোটালটার সাথে 2 দিয়ে গুণ করা যায়, সেটাও একটা ওয়ে, বাট আমরা টোটালটার সাথে 2 দিয়ে গুণ না করে এখানে কি করলাম, এখানে 5/2 নিলাম, তাহলে এখানে আমার অলরেডি 5 হয়ে গেল। ওকে, এবার দেখো এখানে ম্যাঙ্গানিজ 2+ আছে, এটাকে ম্যাঙ্গানিজ সালফেট লেখা যায়, ম্যাঙ্গানিজ সালফেট লেখা যায়। আর যেটা পানি আছে এই 4 মোল পানি লিখে দিলাম। তুমি এই যে লাস্ট লাইন এটা না লিখলেও কোনো সমস্যা নেই, বাট আমি তোমাকে প্রেফার করবো যদি তুমি বুঝো তাহলে লিখে দাও, না লিখে আইসো না যদি তুমি বুঝো। ওকে, সো এইটার মাধ্যমে আমরা প্রথম আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ একদম A to Z বুঝে বুঝে করলাম। তুমি যদি একবারে বুঝে যাও খুবই ভালো, বাট ভিডিওটা আবার 2 বার 3 বার দেখো, প্রত্যেকটা লাইনে আমি কি বলছি সেটা দেখো, দেখে দেখে কথাগুলা স্টেপগুলা মুখস্থ করে ফেলো। স্টেপ 1 এ আমরা জারক পদার্থ বাছাই করছি, স্টেপ 2 তে বিজারক পদার্থ বাছাই করছি, তারপর দর্শক আয়ন বাছাই করছি, মাধ্যম বাছাই করছি, তারপরে জানন অর্ধবিক্রিয়া লিখছি, বিজারণ অর্ধবিক্রিয়া লিখছি। বিজারণ অর্ধবিক্রিয়া লেখার সময় এই জায়গাতে বাম সাইডে অক্সিজেন বেশি থাকলে ডান সাইডে আমরা পানি নিছি, পানির ভিতরে হাইড্রোজেন বেশি হয়ে যাওয়ার কারণে বাম সাইডে আমরা আবার কি হাইড্রোজেন প্লাস আয়ন ব্যালেন্স করছি। তারপরে দেখছি এখানে ইলেকট্রন কয়টা, এখানে ইলেকট্রন কয়টা, 2টা ইলেকট্রন সমান হচ্ছে না, এজন্য আমরা ইলেকট্রন সমতাকরণ করছি। তারপরে মোট বিক্রিয়া লিখছি, তারপরে এসে আমরা কি করছি যে দর্শক আয়ন বসাই দিছি। এইভাবে আমরা টোটাল আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জিনিসটাকে সমতাকরণ করে ফেললাম। এই জিনিসটার বেসিক কি জানো? এই জিনিসটার বেসিক হচ্ছে এই যে এই লাইন কয়টা, এই লাইন কয়টা, যে কয়টা আছে না, এই যে এই লাইন যে কয়টা আছে না, এই লাইন কয়টা আমি যখন তোমার মতো বয়সে ছিলাম তখন আমারও মুখস্থ হইতো না, আমারও মুখস্থ হইতো না। এই লাইন কয়টা মুখস্থ হইতো না, এই লাইন কয়টা আমি ধরতে পারতাম না বলে বাকি এই জিনিসটা আমি পারতামই না। তোমাকে এই লাইন কয়টা আগে ধরতে পারতে হবে, যেখানে কে জারক, কে বিজারক, কে দর্শকায়ন, কে অম্লীয় মাধ্যম বা ক্ষারীয় মাধ্যম হিসেবে কাজ করছে, এটা ধরতে পারলে বাকি এটা তো মুখস্থ, ইচ অ্যান্ড এভরিথিং এমনি এমনি মিলে যাবে। এই লাইন কয়টা ধরতে পারাটা বেশি জরুরি। আশা করি ক্লিয়ার হয়েছে। পরে আসো, পরে যে সমতাকরণটা আমাদের সবচেয়ে বেশি আসে আমরা ওটাই দেখব। পরে সমতাকরণের ক্ষেত্রে আমাদের H2C2O4 এর সাথে বলবে এরকম H2C2O4 এর সাথে KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 এইটা যদি হয় তাহলে এইটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। এই জিনিসটা যদি হয় এটাকে কি বলছে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। তো এই জিনিসটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে সমতাকরণ করবা এটাই তোমাকে লিখতে হবে। তো এইটার উত্তর থাকবে গ নম্বরের উত্তর থাকবে। তো তুমি উত্তরে লিখবা যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে যে প্রথমে আমার বিক্রিয়ায় তোমার জারক বিজারক এগুলা খুঁজতে হবে। তো এই জায়গাতে আমাদের জারক হিসাবে কে কাজ করতেছে, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি জারক হিসাবে আমাদের KMnO4 কাজ করতেছে। কেন? কারণ KMnO4 Amn2+ আয়ন আকারে আছে, অম্লীয় মাধ্যমে Mn2 মানে KMnO4 এর +7 Amn2+ এ রূপান্তর হয়, তো এটা জারক মুখস্থ আমাদের। তাহলে বিজারক হিসেবে কে কাজ করতেছে? বিজারক হিসেবে আমাদের দেখো H2C2O4 কাজ করতেছে। আমরা কিন্তু ছকেও আগে দেখে আসছি যে কে জারক কে বিজারক, ওই যে একটু আগে জারক বিজারকের ভিতর দেখাই আসছি। তো একটা জারক একটা বিজারক। এবার বলো এই জারক বিজারক ছাড়াও এই জায়গাতে দর্শক আয়ন কে কে আছে? খেয়াল করে দেখো এই জায়গাতে দর্শক আয়ন আছে। এখানে দর্শক আয়নের দিকে যদি তাকাও, দর্শক আয়ন হিসেবে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কে পটাশিয়াম প্লাস আয়ন আছে দর্শক আয়ন। আর পাশাপাশি খেয়াল করে দেখো সালফেট 2- এটা আছে দর্শক আয়ন, এইগুলো আছে। পাশাপাশি দেখো এই জায়গার এই যে হাইড্রোজেন প্লাস, এটাকেও আমরা দর্শক আয়ন হিসেবে বাদ দিতে পারবো। হাইড্রোজেন প্লাসের জারণ মানের কোনো পরিবর্তন হয় না। দর্শক আয়ন কারা? যাদের জারণ মানের পরিবর্তন হয় না, ঠিক আছে, এইটুকু মাথায় রাখবা। দর্শক আয়ন কারা? যাদের
জারণ মানের পরিবর্তন হয় না, জারণ মান অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়। এটা লেখা লাগবে না তোমার, আমি তোমাকে বোঝানোর জন্য এটা লিখে দিলাম, জারণ মান অপরিবর্তনীয়। এই দর্শকায়নের পাশাপাশি আমাদের এখানে আর কি আছে দেখো তো, এখানে আর কি আছে? দর্শকায়নের পাশাপাশি আমরা এখানে বলতে পারি মাধ্যম, মাধ্যম হচ্ছে, মাধ্যম বলতে পারি হচ্ছে H2SO4 মানে কি অম্লীয়, মাধ্যম হচ্ছে আমাদের অম্লীয়। এই কয়টা ইনফরমেশন আমরা ক্লিয়ার করে ফেললাম। এখন ইনফরমেশন ক্লিয়ার করার পর এখন আমাদের কি করতে হবে? জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া দেখতে হবে। তো একটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। তো আমরা জানি যারা বিজারক তারা জারণ অর্ধবিক্রিয়া দেয়। তো এখানে আমাদের বিজারককে H2C2O4, H2C2O4 কে আমি যদি দর্শকায়ন বাদ দিয়ে দিই তাহলে C2O4 2- আকারে থাকে। কি আকারে থাকে? C2O4 2- আকারে থাকে। এই C2O4 2- অম্লীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কিসের রূপান্তর হয়? কার্বন ডাই অক্সাইডের রূপান্তর হয়। এবার এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গায় জারণ মান কত? এই জায়গায় জারণ মান দেখো, এই জায়গায় জারণ মান হচ্ছে, খেয়াল করলে দেখবা 4 দুগুণা 8, 8 থেকে 2 বাদ দাও 6, তাহলে এখানে জারণ মান বের করলে আসে হচ্ছে 3। কত আসে? 3। বুঝতে পারছো জিনিসটা? 3 আসে, এটা বের করো, এখান থেকে বের করলেও 3 আসবে। 4 দুগুণা 8, 8 থেকে 2 বাদ দিলে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, এখানে 3 আসে। এখানে জারণ মান খেয়াল করলে দেখবা +4 আসে, 4 আসে। তাহলে 3 থেকে 4 এ রূপান্তর করতে গেলে একটা ইলেকট্রন ছাড়তে হবে। বাট প্রবলেম ইজ এখানে কার্বন 2টা আছে, তাহলে এখানে 2 বসাতে হবে। এই জায়গায় যদি 2 বসাও তাহলে 2টা কার্বনের জন্য 2টা ইলেকট্রন ছাড়বে। এখানে 2টা কার্বনের জন্য কয়টা ইলেকট্রন ছাড়বে? 2টা ইলেকট্রন ছাড়বে। সো এখানে তুমি অনায়াসে লিখে দিতে পারো এখান থেকে সে 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাহলে এইটা কি? এইটা হচ্ছে তার জারণ অর্ধবিক্রিয়া। ওকে, জারণ অর্ধবিক্রিয়া ক্লিয়ার হইলো। এবার আমরা কি দেখব? এবার দেখব হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। এই তোমাদের মধ্যে ক্লাস করতেছো কিন্তু এখনো বুঝো নাই, কে আসো বলো তো? যদি না বুঝো আমি তোমাকে বলতেছি, বিলিভ মি, একটা জিনিস আমার সাথে সাথে লিখে লিখে করো, আমি যেভাবে লিখে লিখে করতেছি, একটা জিনিস আমার সাথে লিখে লিখে করো, যার একবার স্টেপগুলো মুখস্থ হয়ে যাবে লিখে লিখে করে, সে বুঝে যাবে। তোমার যদি স্টেপ মুখস্থ না হয় তাহলে আমি তোমাকে 15 বার শেখালেও তুমি পারবা না। বাট তুমি একবার স্টেপগুলো মুখস্থ করে ফেলো, এবার দেখবা প্রত্যেকটা জিনিস আমার সাথে সাথে তুমি বুঝতেছো। আমিও তোমার মতো বয়সের টিচার যখন ক্লাসে করাইছে, আমাদের সময় সবচেয়ে বিখ্যাত একজন টিচার ছিল আমার কলেজের, টিকেন্দ্রনাথ স্যার। উনি রিসেন্টলি হচ্ছে যে পরলোক গমন করছেন, মারা গেছেন। তো উনি যখন ক্লাসে বুঝায় আমারও মাথার উপর দিয়ে যাচ্ছিল, বুঝেই নাই। উনি কিন্তু বেস্ট পড়ান। পরে বাসায় যে আমি যখন স্টেপগুলো মিলাই মিলাই লিখে 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 মুখস্থ করছি, করে আরেকজন টিচারে ক্লাস করছি যিনি হচ্ছে অত ভালো বুঝান না, তারপর ওনার ক্লাস করে আমি বুঝতে পারছি কেন, কারণ আমি আগে থেকে জিনিসপত্রগুলো অ্যাডাপ্ট করছি, আমি খালি কথাগুলো মিলাচ্ছিলাম। তো তোমার কাছে যদি নতুন মনে হয় তাহলে মিলাইতে পারবা না, আগে জিনিসটা আমার সাথে সাথে লিখো একবার। এবার দেখো আমরা বিজারণ অর্ধবিক্রিয়া যখন করব তখন বিজারক নিব। বিজারক হিসেবে আমাদের আছে হচ্ছে MnO4-, তাই না? MnO4-। এখন আমরা জানি অম্লীয় মাধ্যমে MnO4- Mn2+ এ রূপান্তর হয়, এটা মুখস্থ ইনফরমেশন। তো Mn2+ এ যদি রূপান্তর হয় তাহলে এখানে ইলেকট্রনের আদান প্রদান কয়টা ঘটবে? এখানে আছে 7, এখানে আছে 2, তাহলে সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। কয়টা ইলেকট্রন? তাহলে সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, করলো 5টা ইলেকট্রন গ্রহণ, 5টা ইলেকট্রন গ্রহণ করলো। এবারটা জিনিসটা বোঝার চেষ্টা করো, 5টা ইলেকট্রন গ্রহণ যখন করছে জিনিসটা আবার বোঝার চেষ্টা করো। আমি বলছিলাম জারকের ক্ষেত্রে এই সাইডে অক্সিজেন আছে, এই সাইডে অক্সিজেন নাই, তাহলে অক্সিজেন ব্যালেন্স করার জন্য যে কয়টা অক্সিজেন সে কয়টা পানি, 4টা অক্সিজেন 4টা পানি, 4টা অক্সিজেন 4টা পানি। তো 4টা অক্সিজেনের জন্য 4টা পানি আমি নিছি, পানি নিয়ে ফেলছি। এবার দেখো তো এখানে যদি 4টা পানি হয়, হাইড্রোজেন কি ছিল? এই সাইডে ছিল না। হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য যে কয়টা হাইড্রোজেন হইছে 4 দুগুণা 8, তাহলে এই সাইডে ওই কয়টা হাইড্রোজেন প্লাস আয়ন নিতে হবে। নিয়ে ফেলছি না? নিয়ে ফেলছি। এই হলো আমার টোটাল মিলে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া। এবার এই জারণ বিজারণ অর্ধবিক্রিয়াকে আমাকে যদি সমতাকরণ করতে হয় তাহলে পরবর্তী লাইনে আবার লিখতে হবে। খেয়াল করো সমতাকরণ কেন করতে হবে? এখানে আমার ইলেকট্রন আসছে 2টা, এখানে ইলেকট্রন আসছে 5টা, তাহলে কি হইছে? সমতাকরণ হয় নাই। তো আমি কি করব? সমতাকরণ করার জন্য এই 5 দিয়ে এই 2 কে গুণ করব আর এই 2 দিয়ে এই 5 কে গুণ করব। তাহলে পরবর্তী লাইনে আমি লিখব যে ইলেকট্রন সমতাকরণ করে, ঠিক এইভাবেই লিখবা, হ্যাঁ, ইলেকট্রন সমতাকরণ করে। পরবর্তী লাইনে এখানে তুমি লিখবা আবারও জারণ অর্ধ
বিক্রিয়া, ঠিক আছে, জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়াতে কি ছিল আমাদের, এই পাশটা ছিল। তো এই পাশটাতে তুমি লিখলা প্রথমে C2O4 2-। এবার এখানে মাইনাস ইলেকট্রন কয়টা, দুইটা, 5 দিয়ে গুণ হবে, এর পাশ ওখানে যে গুণ হবে, আর ও 2 এখানে সে গুণ হবে সমান করার জন্য। এর পাশ ওখানে যে গুণ করলে 2 আর 5, 5 দুগুণা 10টা ইলেকট্রন গেল। বিক্রিয়া শেষে এখানে খেয়াল করো, আমি কিন্তু 5 দিয়ে গুণ করছি, তো শুধু ইলেকট্রনের সাথে কিন্তু গুণ না, 5 দিয়ে গুণ করা মানে এইটার সাথেও কিন্তু 5 দিয়ে গুণ করা। আর এই সাইডে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল কয়টা, দুইটা, ওই কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছিল দুইটা, ওর সাথেও 5 দিয়ে গুণ করা, মানে 10টা কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছো, টোটালটার সাথে 5 দিয়ে গুণ করা, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, এখানে গেলে এখানে 5 হবে, এখানে গেলে 10 হবে, এখানে গেলে 10টা কার্বন ডাইঅক্সাইড হবে, আর এখানে 2 দিয়ে গুণ করা। তাহলে এখন আমি যদি বিজারণ অর্ধ বিক্রিয়া লিখি, বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা যদি লিখি, বিজারণ অর্ধ বিক্রিয়ায় আমার MnO4 মাইনাস আছে, এখানে 2 দিয়ে গুণ হবে, সো 2MnO4 মাইনাস। এবার এখানে 5 দুগুণা 10 ইলেকট্রন পাচ্ছি আমরা। বিক্রিয়া শেষে বিক্রিয়া করে আমার এখানে কি কি তৈরি করছে দেখো, তৈরি করছে ম্যাঙ্গানিজ 2+, তাহলে ওর সামনেও 2 আসবে, ওর সামনেও 2 যাবে, তাই না, 2 দিয়ে যেহেতু গুণ করছি। আর এখানে 2 দিয়ে গুণ করলে এই যে হাইড্রোজেন প্লাস 2 দিয়ে গুণ করলে কত হয় বলো তো, 8 হয়ে যায় না, 4 দুগুণা 8। তাহলে দেখো আমি এখন এই জায়গাতে, এখানে আগেই দাগ দিয়ে ফেলছি, তো আমার এখানে 4 দুগুণা তোমার 8 দুগুণা 16, 8 আছে না, 8 দুগুণা 16 হাইড্রোজেন প্লাস পাইলাম, 16 হাইড্রোজেন প্লাস পাইলাম এই জায়গা থেকে। ওই সাইডে যে তুমি 2 দিয়ে গুণ করলে 2 ম্যাঙ্গানিজ প্লাস, আর 4 মোল পানি ছিল, 4 দিয়ে গুণ করলে, এই 2 দিয়ে গুণ করলে 4 দুগুণা 8, এই হচ্ছে আমার টোটাল। এখন এইটাকে আমি যদি এখন সুন্দর মতো এইটাকে আমি যদি এখন সুন্দর মতো তোমার হচ্ছে যোগ করে দিই, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। তো যোগ করলে কি পাবো দেখো, 10টা ইলেকট্রন কেটে গেল, 10 ইলেকট্রন কেটে গেল। কেটে যে এই অংশটা আমার খেয়াল করো, 5 মোল C2O4 2- পাইলাম, প্লাস 2 মোল MnO4 মাইনাস পাইলাম, প্লাস 16 মোল হাইড্রোজেন প্লাস আয়ন পাইলাম। বিক্রিয়া শেষ করে দেখো 10 মোল কার্বন ডাইঅক্সাইড পাইলাম, 2 মোল ম্যাঙ্গানিজ প্লাস পাইলাম, 8 মোল পানি পাইলাম। এই হচ্ছে আমাদের টোটাল মিলে যদি আমি যোগ করি তাহলে এটা আসে। তাহলে এটা কিন্তু দর্শক আয়ন ছাড়া, এটাকে বলে স্কেলিটন ফর্মুলা, দর্শক আয়ন ছাড়া। এখন এটাকে দর্শক আয়ন যোগ করতে হবে, তাহলে এখন আমি পরবর্তী লাইনে দর্শক আয়ন যোগ করে, তাহলে কারা কারা দর্শক আয়ন ছিল তাদেরকে বসাই দিব। দেখো এই জায়গাতে যখন আমি 5 মোলের সাথে দর্শক আয়ন বসাবো, তাহলে 5 মোলের সাথে দর্শক আয়ন কাকে বসাবো, আমি 5 নিলাম সামনে, এর আগে দর্শক আয়ন কে ছিল, হাইড্রোজেন ছিল, দেখো H2 ছিল, তাহলে হাইড্রোজেন বসাও, H2C2O4। দর্শক আয়ন তোমার সমতাকরণ নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি নরমালি বসাই দিবা। পরে দেখো এখানে 2 মোল 2 আছে না, এর আগে দর্শক আয়ন কি ছিল, K ছিল, তাহলে 2 মোল KMnO4, দর্শক আয়ন নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। পরে দেখো এই জায়গাতে হাইড্রোজেন প্লাস আয়ন এটা কাকে রিপ্লেস করবে, এই যে সালফিউরিক অ্যাসিডকে, তাহলে তোমার একটা সালফিউরিক অ্যাসিডে 2টা হাইড্রোজেন প্লাস আয়ন থাকে, তাহলে এখানে খেয়াল করো তো 8টা সালফিউরিক অ্যাসিড, এটা কতটা থাকবে, তুমি যদি এখানে খেয়াল করে দেখো 8টা সালফিউরিক অ্যাসিড নাও, এখানে তোমার 16 মোল হাইড্রোজেন প্লাস আয়ন থাকবে। পাশাপাশি এই সাইডে আমার 10 মোল কার্বন ডাইঅক্সাইড তো আছেই। KMnO4 এর দিকে তুমি যদি তাকাও, এই যে ম্যাঙ্গানিজ আসলে তোমার ম্যাঙ্গানিজ সালফেটে রূপান্তর হবে, বিকজ এই সাইডের যে দর্শক আয়ন ওটা ওই সাইডে চলে যাচ্ছে, সো এই ম্যাঙ্গানিজ 2+ ম্যাঙ্গানিজ সালফেটে রূপান্তর হবে, সামনে গেল 2টা ম্যাঙ্গানিজ, আর পাশাপাশি থাকলো 8 মলিকিউল পানি। ঠিক আছে, তো দর্শক আয়ন যেটা, এটা জাস্ট নরমালি তুমি বসাই দিবা, যেখানে যেটা বসবে তোমার মনে হবে বসাই দিবা, অটোমেটিক দেখো তোমার এই ফর্মুলাটা দাঁড়ায় গেছে। দর্শক আয়ন যদি বসাই দাও অটোমেটিক তোমার এই জিনিসটা দাঁড়ায় গেছে। সো এইভাবে তোমার কিন্তু এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করে। তো আমরা 2 নাম্বার প্র্যাকটিস করে ফেললাম, এটাও একটা তোমার খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা বারবার আসে। ওকে, তো এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আরেকটা ব্যতিক্রম ধর্মী জিনিস দেখব, যেইটাও আমাদের পরীক্ষায় আসবে এবং মাস শিখতে হবে। হ্যাঁ, ব্যতিক্রম ধর্মী একটা জিনিস দেখব। সো ধরো তোমাকে বললো KMnO4
প্লাস H2S প্লাস সালফিউরিক অ্যাসিড, এই তিনটা জিনিস এইটাকে তুমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। KMnO4 H2S সালফিউরিক অ্যাসিড, এই তিনটা জিনিসকে তুমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। এই তিনটা জিনিসকে যদি করতে বলে তাহলে কি করবা? তো এখানে আমাদের প্রথমেই দেখতে হবে কে জারক কে বিজারক। তাহলে আমরা উত্তর লেখার সময় আমরা এখানে আইডেন্টিফাই করব জারক। তা আমরা দেখতেই পাচ্ছি জারক হিসেবে আমাদের অ্যাসিডিক মিডিয়ামে KMnO4 থাকবে, যেটা জারক হিসেবে কাজ করবে। বিজারক হিসেবে কে কাজ করবে? আমরা দেখতে পাচ্ছি এখানে বিজারক হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি H2S কাজ করবে। কেন? কারণ প্রথমে এই H কে যদি H হচ্ছে দর্শক আয়ন, এটাকে যদি ভেঙে দাও তাহলে S2- হয়, S2- থেকে সালফারে যায়, তো এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, ফলে এটা আমার বিজারক হিসেবে কাজ করবে। যদি এটা না বুঝো মুখস্থ করে ফেলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। পরে আসো দর্শক আয়ন হিসেবে কারা আছে? দর্শক আয়ন হিসেবে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমার পটাশিয়াম প্লাস আছে, সালফেট 2- আছে এবং হাইড্রোজেন প্লাস আছে। এখানে মাধ্যম কি? আবারও এখানে আমাদের মাধ্যম হচ্ছে অম্লীয় মাধ্যম বা সালফিউরিক অ্যাসিড। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ারিটির পর এখন তুমি নেক্সট স্টেজে কি করবা? ডেফিনেটলি জারণ অর্ধ বিক্রিয়া করবা। তো নেক্সট স্টেজে জারণ অর্ধ বিক্রিয়া, সংক্ষেপে লিখলাম, এটা করবা। তো জারণ অর্ধ বিক্রিয়াতে তুমি কাকে নিবা? জারণ অর্ধ বিক্রিয়া আছে, তুমি বিজারককে নিবা। এখানে বিজারক হচ্ছে H2S। H2S এর হাইড্রোজেন যদি তোমার বুঝবা ভালো করে, H2S এর হাইড্রোজেন যদি তোমার হচ্ছে প্লাস আয়ন হয়, তার মানে এই দুইটা হাইড্রোজেনকে বাদ দিলে এখানে আমার S2- পাওয়া যায় না? S2- পাওয়া যায়। S2- ফাইনালি যে সালফারে রূপান্তর হয়, তো খেয়াল করো এস জারণ মান -2, এস জারণ মান 0, তাহলে -2 থেকে 0 হইতে গেলে তাকে কি করা লাগবে? এই যেই দুইটা ইলেকট্রন নেওয়া ছিল এই দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়া লাগবে। এইটা হচ্ছে তোমার জারণ অর্ধ বিক্রিয়া। এবার আসো এখানে আমি যদি বিজারণ অর্ধ বিক্রিয়া দেখাই, তো বিজারণ অর্ধ বিক্রিয়া আমাকে কাকে নিতে হবে? KMnO4 কে নিতে হবে, কারণ জারক হচ্ছে বিজারণ ঘটাবে। তো এখানে কে যদি বাদ দাও তাহলে MnO4- এটা থাকে। MnO4- ফাইনালি Mn2+ এর রূপান্তর হয়, আমরা জানি অম্লীয় মাধ্যমে করলাম Mn2+ এর রূপান্তর। এখন দেখো তো এস জারণ মান ছিল +7, এস জারণ মান কত? +2, তাহলে কয় গেল? 5টা ইলেকট্রন গেল। তাহলে এ কি করলো? 5টা ইলেকট্রন গ্রহণ করলো। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে অক্সিজেন 4টা, এখানে অক্সিজেন কয়টা? নাই। তাহলে যে কয়টা অক্সিজেন অপোজিট সাইডে সে কয়টা পানি যাবে। পানিতে আবার হাইড্রোজেন বেশি হয়ে গেছে, তাহলে হাইড্রোজেনকে আমরা কি করব? সমতাকরণ করব। করার জন্য এই সাইডে তার ডাবল সংখ্যক হাইড্রোজেন প্লাস আয়ন নিব। হয়ে গেল আমার জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। বাট এটাকে কি আমি কাটাকাটি করতে পারবো? উত্তর হচ্ছে না, কারণ এখানে আমার 2টা ইলেকট্রন, এখানে আমার 5টা ইলেকট্রন, সমতাকরণ হয় নাই। তাহলে এখন আমি কি করব? ইলেকট্রন সমতাকরণ। তো ইলেকট্রন সমতাকরণ যদি করো তাহলে একটার সাথে 2 দিয়ে গুণ হবে, একটার সাথে 5 দিয়ে গুণ হবে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া যেটা আছে S2- এর সাথে যদি তুমি 5 দিয়ে গুণ করো তাহলে 5S2-, খেয়াল করো এর সাথে যদি 5 দিয়ে গুণ করো 5S2- এটা পাও। মাইনাস দেখো এর সাথে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণা 10টা ইলেকট্রন, বিক্রিয়া শেষ করে এখানে দেখো 5S আসে। কি আসে? 5S। নিচে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া যেটা আছে এর সাথে যদি 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, তাহলে নিচে আসবে 2MnO4-, 2 দিয়ে গুণ করছি তাই, প্লাস দেখো 5 এর সাথে 2 দিয়ে গুণ হলে 5 দুগুণা 10টা ইলেকট্রন, 5 দুগুণা 10টা ইলেকট্রন, প্লাস এখানে যদি ভালো করে খেয়াল করো 2 দিয়ে গুণ করলে 8 দুগুণা 16টা হাইড্রোজেন প্লাস। এই টোটাল মিলে বিক্রিয়া শেষ করে দেখো, এই টোটাল মিলে বিক্রিয়া শেষ করে ওই সাইডেও 2 দিয়ে গুণ হবে, 2 মোল Mn2+ এবং 2 দিয়ে গুণ করলে 4 দুগুণা 8 মোল পানি, 4 দুগুণা 8 মোল পানি। এই হচ্ছে আমাদের টোটাল সমতাকরণ করার পর বিক্রিয়া। এখন এই সমতাকৃত লাইনকে আমাদের যেটা করা লাগবে, যোগ করে তোমার টোটাল বিক্রিয়া করা লাগবে। তাহলে এখানে দেখো এই 10 কেটে যাচ্ছে, কেটে গেলে 5 মোল সালফার 2- থাকে, 2 মোল MnO4- থাকে, 16টা হাইড্রোজেন প্লাস আয়ন থাকে। বিক্রিয়া শেষ করে 5টা সালফার
2টা Mn2 প্লাস এবং 8 মোল পানি থাকে। এই হচ্ছে আমাদের ফাইনাল লাইন। এবার কি করব, পরের লাইনে এখানে দর্শক আয়ন ঢুকাই দিব। এখন দর্শক আয়ন ঢুকাইলে কি হবে, একদম সিম্পল জিনিস, এখানে আমার সালফার আছে তাই না, এই সালফারে আমি H2S ঢুকালাম, কি করলাম, H2S ঢুকালাম। H2S কারণ কি, আমি এই 2 কে বসাইতে যে H2S ঢুকালাম। তো এখন সালফার কয়টা, একটা। আচ্ছা, আজকে আমার ক্যামেরাতে একটু প্রবলেম হচ্ছে বুঝছো, আমি অলরেডি এই জায়গাতে পড়াইতে পড়াইতে তোমাদের আটকায় গেছে, এই জায়গাতে পড়াইতে পড়াইতে আটকায় গেছে, পরে এইটা পড়াই ফেলছি, এইটা পড়াই ফেলছি, তারপর হচ্ছে ক্লাসটা একদম শেষের দিকে এসে দেখি আগের অংশের রেকর্ডিংটা হয় নাই। তো যেহেতু হয় নাই তাহলে আমার তোমাকে আবার দেখাইতে হবে, তো আমি আবার লিখে লিখে না দেখায় জিনিসটা মুখে মুখে বলে দিই, তাহলে তুমি বুঝতে পারবা। পরে এডিটের সময় মাঝখানের অংশটা কেটে দিবে, এডিটর কেটে দিবে, সমস্যা নেই। তো এই জায়গাতে বলতে বলতে আটকায় গেছিলাম যে এই যে টোটাল অংশটা এখন যদি যোগ করি, যোগ করলে এখানে আমরা কি পাবো, 5 মোল এটা পাবো, এটা পাবো, এই অংশটা আমার আসবে। আসার পরে তারপরে আমাদের কি করা লাগবে, আমাদের এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণের ক্ষেত্রে লাস্টে এসে দর্শক আয়নটা যোগ করা লাগবে। মানে আমি যে কি ইন্টেন্সিটির সাথে এই মাঝখানের অংশটা পড়াইছি, হ্যাঁ, এই যে টোটাল এই অংশটা দেখাইছি, আমি তোমাদের বলে বুঝাইতে পারবো না, বাট পুরা অংশটাই ভিডিও রেকর্ড হয় না, খালি সাউন্ড গেছে। সো কষ্ট লাগতেছে, আমার নিজেরই অনেক কষ্ট লাগতেছে। এরকম হয়, হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম হয়, একই জিনিস কয়েকবার রেকর্ড করা লাগে। তো এখন ইন্টেন্সিটিটা আগের মতোই রাখার চেষ্টা করি। এই অংশটা আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এই অংশটা ক্লিয়ার হওয়ার পর পরে আসো, এই যে এইটা আমাদের খুব আসবে, এটা আমাদের খুব আসবে। জিনিসটা কি, আমাদের আয়রন সালফেটের সাথে K2Cr2O7 দিবে এবং সালফিউরিক অ্যাসিড দিবে, দিয়ে বলবে এটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। যদি এটা বলে তখন আমাদের প্রথমে আবারও জারক নিতে হবে। জারক হিসেবে আমরা এখানে দেখতেছি কি K2Cr2O7O4 এটা আছে, কারণ কি জারকের জারণ সংখ্যা কি হয়, হ্রাস পায়। তো জারণ সংখ্যা এখানে দেখো +6 থেকে +3 হয় আমরা জানি, এজন্য K2Cr2O7 কে আমরা জারক চিহ্নিত করলাম, আয়রন সালফেটকে আমরা বিজারক চিহ্নিত করলাম। এখান থেকে আমরা পটাশিয়াম প্লাস এবং সালফেট 2- এটাকে দর্শক আয়ন চিহ্নিত করলাম, মাধ্যম হিসেবে আমরা সালফিউরিক অ্যাসিড নিলাম। এবার যে জারক তার জন্য আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া, আর যে বিজারক তার জন্য আমাদের জারণ অর্ধবিক্রিয়া হবে। তো জারণ অর্ধবিক্রিয়া যদি আমরা দেখি, জারণ অর্ধবিক্রিয়াতে আমাদের যে আয়রন, এই আয়রন 2+ এ আয়রন 3+ এ রূপান্তর হয়। আয়রন 2+ কিসে রূপান্তর হয়, আয়রন 3+ এ। সংখ্যা নিয়ে আপাতত চিন্তা না করি। পরে দেখো বিজারণ অর্ধবিক্রিয়াতে K2Cr2O7 এইটা আমাদের ক্রোমিয়াম 3+ এ রূপান্তর হয়, আমরা জানি কিসে, ক্রোমিয়াম 3+ এ রূপান্তর হয়। এখন ক্রোমিয়াম খেয়াল করো, ইনিশিয়ালি এখানে ছিল 6, এখানে হয়ে গেল +3, তাহলে এখানে একটা ইলেকট্রনের ট্রানজিশন আসছে। এটা আমি এখানে আলাদা করে দেখাই দিছিলাম। ইলেকট্রনের ট্রানজিশন কি হয়, ক্রোমিয়ামের জারণ সংখ্যা তুমি যদি আলাদা করে বের করলে দেখবে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আসবে হচ্ছে +6। এই +6 জারণ সংখ্যা এই +6 থেকে +3 তে রূপান্তর হচ্ছে, মানে কি 3 কমে যাচ্ছে। বাট এখানে ক্রোমিয়াম দেখো 2টা, বাট এখানে ক্রোমিয়াম একটা হয়। তো 2টা মিলাইতে গেলে তোমার এখানে 2 দিয়ে গুণ করা লাগে। সো এখানে তোমার ট্রানজিশন হয় কত, +6 এর। সো ট্রানজিশন যেটা +6 গেল, তাহলে এখানে খেয়াল করলে দেখবা আমাদের এখানে ক্রোমিয়াম এটাতে এখান থেকে এই জায়গায় যেতে 6টা ইলেকট্রনের আদান প্রদান হইলো। এই যে 6টা ইলেকট্রনের আদান প্রদান হইলো, এইটা মিলাইতে আমরা এখানে দিলাম 6। এখন আমরা আগে থেকেই বলছি যে এই সাইডে জারকে যদি আমার অক্সিজেন থাকে তাহলে সমান সংখ্যক পানি দিতে হবে এই সাইডে, কারণ অক্সিজেন এক্সট্রা। তাহলে এখানে 7টা অক্সিজেন, এখানে 7টা পানি দিছি, 7টা অক্সিজেন কি করছি, 7টা পানি দিছি। তাহলে 7টা পানি দিলে এখানে তোমার হাইড্রোজেন বেশি হয়ে গেছে। তাহলে হাইড্রোজেন মেলানোর জন্য ওই 7-এর ডাবল দেখো 14টা হাইড্রোজেন এখানে বসাবো, তাহলে দুই সাইড ব্যালেন্স হয়ে গেল। এখন দুই সাইড ব্যালেন্স হইলেও ইকুয়েশন কি সমতা হয়েছে, উত্তর হচ্ছে না, হয় নাই। এখানে ইলেকট্রন একটা ছিল, এখানে 6টা, তাহলে মেলানোর জন্য উপরে আমি 6 দিয়ে গুণ করতে পারি। এই জন্য দেখো সাদা পোর্শনে আমি 6 দিয়ে গুণ করছি, 6 দিয়ে গুণ করছি, 6 দিয়ে গুণ করছি, করলে দেখো এই 6-এর সাথে এই 6 কেটে যায়, এই 6-এর সাথে এই 6 যদি কেটে দাও, এবার তুমি যোগ করতে পারবা। যোগ করলে দেখো 6টা আয়রন, একটা ক্রোমিয়াম, 14টা হাইড্রোজেন, এই সাইডে বিক্রিয়া করে 6টা আয়রন, 2টা ক্রোমিয়াম, 7 মোল পানি, টোটাল মিলে এই হচ্ছে আমাদের ব্যাপার টোটাল। এখন এই যে যৌগটা আছে এইটাতে এখন তোমাকে কি করতে হবে, দর্শক আয়ন যোগ করতে হবে। আয়রন সালফেট থেকে আসছিল, এজন্য 6 মোল আয়রন সালফেট দিছি। Cr2O7 K2Cr2O7 থেকে আসছিল, K2Cr2O7 দিয়ে দিছি। দেখো 14টা হাইড্রোজেন প্লাস এটা 7 মোল সালফিউরিক অ্যাসিড থেকে এটাতে রূপান্তর করা যায়, দিয়ে দিলাম 7 মোল সালফিউরিক অ্যাসিড। ওই সাইডে গেলে এবার এই সাইডে হবে প্রবলেম। দেখো আয়রনের জন্য আয়রন 3+, সালফেট যখন দিবা
তখন সালফেটের 2 আর আয়রনের 3, তাহলে সালফেটের 2 আয়রনের কাছে যাবে, আয়রনের 3 সালফেটের কাছে যাবে, তাহলে Fe2SO4 হচ্ছে। টোটাল মিলে আয়রন দেখো কয়টা, 6টা। অলরেডি আয়রন আমি 2টা পেয়ে গেছি, তাহলে সামনে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আগে 6টা হয়ে যায় না, আগে 6টা হয়ে যায়। এবার দেখো সেম ভাবে ক্রোমিয়ামের জন্য, ক্রোমিয়ামের জারণ মান +3, তাহলে ক্রোমিয়াম সালফেট যদি বানাইতে চাই Cr2SO4 হবে। ওকে, এবার টোটাল মিলে আমার দেখো ক্রোমিয়াম হচ্ছে 2টা আমি অলরেডি পেয়ে গেছি, তাহলে আমার কিছু করা লাগছে না, আর বাকি থাকে আমার পানি। এটা আমি যখন ধীরে ধীরে করাইছি, হাই ইন্টেন্সিটির সাথে করাইছিলাম, খুব চমৎকার ভাবে বুঝাইছিলাম, বাট আনফরচুনেটলি তোমরা রিভিশন অংশটা দেখলা, মাঝখানে অংশটা হয়তো কেটে দেওয়া হয়েছে। ওকে, সো আপাতত এইটা ধরো তুমি বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে। এবার লাস্টে আরেকটা জিনিস তুমি প্র্যাকটিস করবা, সেটা হচ্ছে এটা আমি আর করাচ্ছি না, এইটা প্র্যাকটিস করবা। এই জায়গাতে এই পটাশিয়াম আয়োডাইডের সাথে K2Cr2O7 যেটা আছে, এটা ক্যালকুলেশন করে ধীরে ধীরে প্র্যাকটিস করলেই A to Z ক্লিয়ার। বুঝতে পারছো? K2Cr2O7 এর 2টা করতে হবে, আর KMnO4 এর 2টা করতে হবে। এই 2টা 4টা 5টা তুমি যদি কমপ্লিট করো, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত যারা চলে আসছো, করে ফেলছো, তোমাদের জন্য এর পরে যে এই জারণ বিজারণ, জারক বিজারক, সমতাকরণের পরে যে কিছু ম্যাথ করতে হবে। ম্যাথ করার জন্য কি করবা? ম্যাথ করার জন্য আমার ইউটিউব চ্যানেলে যাবা। ইউটিউব চ্যানেলে প্লেলিস্টের ভিতরে দেখবা HSC 25 কেমিস্ট্রি ফাইনাল শর্ট বাই মিল্টন খন্দকার একটা প্লেলিস্ট আছে। তার ভিতরে দেখো মাস্টার ক্লাস সব একটা ক্লাস দেয়া আছে, এই ক্লাসগুলা করলেই তোমার প্রিপারেশন গুছায় যাবে। এর ভিতরে দেখো পরিমাণগত রসায়নের ওয়ান শট এমসিকিউ দেয়া আছে, একটা ওয়ান শট রিভিশন দেয়া আছে, একটা 3 ঘন্টা 48 মিনিট 48 সেকেন্ডের একটা ক্লাস। এই ক্লাসটাতে দেখো এই জারণ বিজারণ সমতাকরণের পর লোহার বিশুদ্ধতার ক্লাসগুলা করানো আছে, মানে ম্যাথ ট্যাথ করানো আছে, এইটা দেখে ফেলো, এই ক্লাসটা ভালো করে দেখে ফেলো। এই মাঝখানের তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ আমি আরেকবার করাই দিলাম। পাশাপাশি তুমি আমাদের ওয়েবসাইট বিদ্যার্থীতে যাইতে পারো। এই বিদ্যার্থীতে দেখো ম্যাটেরিয়াল সেকশনে তোমাদের জন্য সমস্ত ক খ সাজেশনগুলো আমি অ্যাড করে রাখছি। এখান থেকে জাস্ট একবার চাপ দিবা, ম্যাটেরিয়াল ডাউনলোড হয়ে যাবে, এখান থেকে এইটাকে প্রিন্ট করে বাসায় বসে বসেও পড়তে পারবা। ঠিক আছে? সো ম্যাটেরিয়াল সেগমেন্টটা এই জায়গায় তোমাদের জন্য রাখছি, প্রত্যেকে তুমি এখান থেকে ম্যাটেরিয়াল করতে পারো। পাশাপাশি কোর্সেস সেকশনে যে মিল্টন ভাইয়ের কোর্সেসগুলো একটু ঘুরে দেখতে পারো। ওকে, সো কোর্সেস সেকশনে তোমাদের জন্য দেখো ভার্সিটি ক কেমিস্ট্রির কোর্সেস এনরোল করে রাখছি। যদি কেউ এনরোল করতে চাও, MK30 একটা কুপন কোড ইউজ করবে এখানে, MK30, তাহলে 30% ডিসকাউন্ট পাবা। MK30। আমার খুব কষ্ট লাগতেছে, মাঝখানে 15 মিনিট পড়াইছি তোমাদের এত জোস ভাবে, 15 মিনিটের ক্লাস রেকর্ড হয় নাই, খুবই সরি। ঠিক আছে, বাট ক্লাসটা চমৎকার ভাবে নিছিলাম। এখন জানি না তোমাদের কাছে ফাইনাল আউটপুট কেমন যাবে, যতটা ভালো লাগবে আমাকে জানাও ইনশাল্লাহ। তোমাদের সাথে অন্য যেই টপিকে এই কয়েকদিনে তোমার ক্লাস লাগবে আমাকে জানাও ইনশাল্লাহ। আই উইল ট্রাই মাই বেস্ট তোমাকে সাপোর্ট দেয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।